হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো আর সাবধানে আছো। আমিও ভালো আছি। একটু আগে একটা লাইভ দেখলাম, তখন 3 ঘন্টা অলরেডি হয়ে গেছে ওয়াচ টাইম। তো তারপরে আমি দেখলাম, মানে 3 ঘন্টা হয়ে গেছে লাইভটা, আমি জয়েন করতে পারিনি, কখন হয়েছে বুঝতে পারিনি এক কথায়। পরে এলো, দেখলাম, দেখার পর বুঝলাম মেয়েটি আজ অসহায় বলে মানে চারিদিক দিয়ে ওকে মারার চেষ্টা করছে। একই তো ছিল তেলেঙ্গানা যে ছেলেটি ছিল, যখন বিয়ে করেছিল, আমি রুম্পার কথা বলছি, যখন বিয়ে করেছিল তখন কোনো প্রবলেম এলো না। প্রবলেম একটাই ছিল ওর সাথে, যে আমাকে শ্বশুরবাড়ি নিয়ে চলো। রুম্পা একটা মানে জুলুম করতো। আমরা তো হাজব্যান্ডের কাছে অনেক রকম জুলুম করি, ও সেরকম জুলুম করেছিল যে হয় আমাকে নিয়ে চলো তোমার বাবার বাড়ি, আর না হলে তুমি এত টাকা পয়সা খরচ করবে না। এরকম দু একটা ছিল। সেটা আমাদের মেয়েদের ভেতর হয়, যে আমরা যখন বাবার বাড়ি পড়ে থাকি না, তখন কোনো কোনো সময় মনে হয়, মানে আমি মেয়ে তো বুঝি এগুলো, মনে হয় যে আমার শ্বশুরবাড়ি থাকতে আমাকে শ্বশুরবাড়ি নিয়ে যাচ্ছে না কেন। সেকেন্ড হচ্ছে, একটা কাস্টের মেয়েটি কিন্তু প্রথম থেকেই কিন্তু যুদ্ধ করছে। এই যে একটা ক্ষিপ্ততা ওর ভেতর চলে এসেছে না, এই যুদ্ধ করতে করতে ও কিন্তু এলে গেছে। প্রথম বিয়ের যে মানে সমস্যা ছিল, সেখান থেকে কোনো মতে মেয়েকে নিয়ে বেরিয়ে আসে। সে কী সমস্যা ছিল, কেন ছিল, কিসের ছিল, ওটা তো নিয়ে আমার বলার কিছু নেই। যাই হোক, সেকেন্ড যখন বিয়ে করলো, তখন নাকি সেই ছেলেটি, রুম্পার যে হাজবেন্ড, সে মানে রুম্পাকে মিথ্যা কথা বলেছিল যে আমার কোনো ফ্যামিলি নেই। দেখো, আমরা কথা যখন ফোনে 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 কথা বলি, একটা মায়ায় জড়িয়ে যায়। সেরকমই হয়তো রুম্পার একটা মায়ায় জড়িয়ে গিয়েছিলো, যে ওর কোনো কেউ নেই, ও একা জব করে, হোক না মুসলিম, তবু ঠিক আছে, আমাদের ধর্মে নিয়ে নিব। যাই হোক, ভালোবাসলে যা হয়, এক কথায় ভালোবাসাতে মানে ভুলে গেছিল। তো যাই হোক, তাদের বিয়ে হয়, ভালো সম্পর্ক কোনো দিন আমরা দেখিনি। আর স্বামী স্ত্রীর তো টুকুমুকু ওটা লেগেই থাকে। আর এদের ভেতর মেয়েদের সম্পর্ক, তার মানে বুঝতে পারছো কত বন্ধুত্বপূর্ণ। দ্বিতীয়ত, ছেলেটি কিন্তু খুব ভালোবাসতো, মেয়েটিও খুব ভালোবাসতো, কিন্তু ছেলেটির ভালোবাসাটা দেখানো হতো, মেয়েটির ভালোবাসা দেখানো হতো না। কারণ এক গ্লাস জল মুখের সামনে ধরে দেওয়া, তারপরে এই যে কোলে করে তুলে ওকে শোয়ানো টাইপের, রান্নাবান্না করা, ভাত বেড়ে দেওয়া, এগুলো মানে হাজব্যান্ডটা যেহেতু করতো, সেহেতু আমরা দেখতে পেতাম। কিন্তু মেয়েটাও যে ভেতর ভেতর ভালোবাসতো, সেটা আমরা অনেকেই দেখিনি, সেহেতু বুঝতে পারছে না যে মেয়েটিও ভালোবাসতো। ওই যে একটা কথা, কেউ দেখাতে পারে, কেউ দেখাতে পারে না, সেরকম হয়তো রুম্পা দেখাতে পারিনি। তারপরে আর দেখানো ভালোবাসাই কি ভালোবাসা? আমি আমার হাজব্যান্ড আমি ভালোবাসি। রুম্পা তো আর জানতো না যে ও মারা যাবে, বা ওকে নিয়ে এত ঝড় উঠবে, ওকে নিয়ে এই প্রশ্নগুলো উঠতে পারে। ঠিক আছে, হাজব্যান্ড, আমাদের হাজব্যান্ডকে কি আমরা যেমন তেমন করে মানে চলি, এরকম একটা ক্যাজুয়ালি হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক হচ্ছে ক্যাজুয়ালি, কোনো দেখানো নাই, কোনো ভেজাল থাকে না, কোনো শর্ত থাকে না, কোনো ডিমান্ড থাকে না, কিচ্ছু না। একটা সম্পর্ক যেটা মিষ্টি সম্পর্ক, সেরকমই একটা সম্পর্ক ছিল। সেই ছেলেটি বাড়িতে পরে শুনতে পেল, রুম্পা 3-4 মাস পরে তখন শুনতে পেল যে 3-4 মাস না, 9 মাস বোধ হয়, যাই হোক, শুনতে পেয়েছিল তার বাড়ির ফ্যামিলিতে 2 বোন আর 2 ভাই, বলতে এই রুম্পার হাজব্যান্ড হচ্ছে বড় ভাই, মানে বাড়িতে এখনও 3টে আছে, আর মা বেঁচে আছে, মা অসুস্থ, বাবা নেই। এটা পরে শুনতে পায় কখন, যখন একটা ও চ্যানেল থেকে পোস্ট ছাড়ে বিয়ের, তখন যেভাবেই হোক দিদির কাছে সেইটা পৌঁছে যায়। সে দিদি দেখে, যোগাযোগ করে, ভাইয়ের নাম্বার পায়, মানে যোগাযোগ করেছে। আমার কথা হচ্ছে, ভুলটা কে করেছে? রুম্পা তো করেনি। ভাই যদি না বলে, তাহলে আমার বাড়িতে কে কে আছে? মানে একটা ছেলে যদি না বলে, একে তো অন্য কাস্ট, তারপরে বিদেশে থাকে, মানে দেশে, শহরের ভেতর, আমাদের গ্রাম অঞ্চলের ভেতর তো থাকে না, বা আধ ঘন্টা 2 ঘন্টা
ডিফারেন্সও থাকে না, অনেকটা দূর থাকে। সেহেতু কে আছে কী আছে তুমি যদি আমাকে বলো যে আমি এই, তাহলে তো আমি বুঝতে পারবো না। হ্যাঁ, কাস্টের কথাও যদি মিথ্যা কথা বলতো আমরা বুঝতে পারতাম না, কারণ কখন বুঝতে পারবো তার ডকুমেন্টসগুলোতে, তখন কিন্তু আমরা বুঝতে পারবো। সেহেতু সে বলে দিয়েছে যে না আমি মুসলিম, ঠিক আছে। রুম্পা ওগুলো মেনে নিয়েছে, সব কিছু মেনে টেনে নিয়ে বিয়েটা করে ভালো আছে এক কথায়। তখন দিদিতে নাকি ফোন করতো, বোনে ফোন করতো, তখন কিন্তু দাদা ফোন মানে হয় না যে আমরা চাই না, তবু যখন ফোন করে আমরা একটা টেনশানে থাকি যে মা ফোন নাম্বারটা কী করে পেয়ে গেল, এমা ফোন নাম্বারটা কী হয়ে গেল, ছোটাছুটি করতো একটা ফোন এলে। তখন মানে রুম্পা কান পারতো না যে কার ফোন না কার ফোন, কাজের ফোন বা কোনো ফোন। আর আরিয়ান সবসময় হেল্প করতে ভালোবাসে, এটা রুম্পার মুখেও শুনেছি আমি, আরেকজনের মুখেও শুনেছি যে আরিয়ান নাকি খুব হেল্প করতে ভালোবাসো। কেউ কোনো চ্যানেল সমস্যায় যদি পড়তো তাদেরকেও নাকি হেল্প করতে খুব ভালোবাসতো। সেখান থেকে হয়তো হেল্প করার জন্য ফোন করেছে কোনো চ্যানেল বিষয়ে বা কিছু হ্যান ত্যান। তো যাই হোক, তারপরে এই রুম্পা কিছু করতো না। তারপরে থাকে না একদিন সন্দেহ তো হয়, সে সন্দেহ থেকেই ফোন নাম্বারটা চুপ করে নিয়ে ফোন করে। ফোন করার পর তখন বুঝতে পারে তার বোন আছে, তার এটা ফ্যামিলি, কিন্তু তার হাজব্যান্ড, রুম্পার হাজব্যান্ড কিন্তু বলেছে এটা কাকাতো বোন। কিন্তু পরে যখন নাম্বারটা পাই করে তখন জানে না এটা সত্যি বোন। বাড়িতে দুটো বোন আছে, ভাই আছে আর আর তখন নাকি এই ছোটো বোনটির বিয়ে হয়েছিল না, 4 বছর আগের কথা, 3.5 বছর আগের কথা। যাই হোক, তারপরে এই যাই হোক কাজকর্ম, তারপরে এখানে চলে আসে। এখানে কাজকর্ম করার পরে আবার নাকি সেই তেলেঙ্গাতে ফিরে যাওয়ার পরে হায়দ্রাবাদে ফিরে যায়। হায়দ্রাবাদে তখন নাকি কাজ করে, 9টা মাস নাকি কাজ করার পরেও কিন্তু সে তার বাড়ির ত্রিসীমানায় যায়নি। সে রুম্পা যদি তাকে পটিয়ে বিয়ে করবে, রুম্পা যদি তাকে ঠগিয়ে বিয়ে করবে, তাহলে তার বোনের এখন কথা হচ্ছে আমার দাদাকে পটিয়ে ঠগিয়ে বিয়ে করেছে। তাহলে যদি সে ঠগিয়ে বিয়ে করবে, তাহলে সে বাড়ির কাছে জব করতো 9 মাস, তখন কিন্তু রুম্পা থাকতো না সঙ্গে। তাহলে সেই টাইমে পালিয়ে যায়নি কেন চলে যায়নি 9টা মাস? বাড়ির কাছে থেকেও কেন ফ্যামিলির সঙ্গে যোগাযোগ করেনি? নিশ্চয়ই তার রুম্পার হাজব্যান্ড পছন্দ করতো না। এতে বোঝা যাচ্ছে বাড়ির কিছু একটা সমস্যা আছে, যেটা ওরা জানে, যেটা আমরা জানি না। কোনো একটা সমস্যা আছে, সেটা মানে রুম্পার হাজব্যান্ড পছন্দ করতো না, সেহেতু মানে যোগাযোগ করতো না। যাই হোক, রুম্পা অনেকবার যেতে চেয়েছিল, এমনকি নাকি টিকিট করে ফেলবে বলেছিল, তখন নাকি সে চলে আসে। রুম্পার হাজব্যান্ড নাকি ফটাক্সে চলে আসে। হ্যাঁ, ওই ভিডিওটা দেখেছি, সারপ্রাইজ ভিডিও তো দেখেছি সেটা। তারপরে কি হলো, ওদের এখানে কৃষ্ণনগরে একটা জায়গায় জব পেয়ে গেল, জব করতেও শুরু করেছিল। সে কয়দিন করার পর অ্যাক্সিডেন্টটা ঘটে। তাহলে রুম্পার দোষটা কোথায় হলো? আমার কথা আছে, রুম্পার দোষটা কোথায় হলো? মানে বোনটা এখন রীতিমতো নাকি টর্চার করছে। টর্চার দূর থেকে করছো কেন? তোমার যদি মনে হয় যে না আমার ভাইকে লোক লাগিয়ে মেরে ফেলেছে বা কোনো কিছু হয়েছে, বা কোনো কমেন্টে তো গিয়ে লিখছো তুমি যে আগের মানে কোনো বয়ফ্রেন্ডের চক্করে রুম্পা নাকি মেরে ফেলেছে, ঠিক আছে রুম্পা মেরে ফেলেছে, আমি কথাটা মানলাম রুম্পা মেরে ফেলেছে। তোমার যদি অতএব প্রুফ থাকে, তোমার যদি বিশ্বাস থাকে, তোমার মামা নাকি পুলিশ অফিসার, মানে রুম্পার মামা শ্বশুর নাকি পুলিশ অফিসার, তাহলে নিশ্চয় কোনো যোগাযোগ একটা ভালো আছে, বা কোন থেকে কি হয়, কি থেকে কি হয়, এগুলো মামা সাজেশন দিতে পারবে। কিন্তু যখন মারা গেছে তখনও কিন্তু রুম্পা বলেছিল যে এরকম অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, এক্সপায়ার করেছে, তোমরা এসো। তখন কিন্তু কেউ আসেনি। ভগ্নিপতিকে ফোন করেছে, মানে নন্দজামাইকে, তখনও কিন্তু সে আসেনি। মামা শ্বশুর ফোন করেছিল, তারপরে রুম্পা নাকি বলেছে মামা এরকম এরকম ঘটনা হয়ে গেছে, আপনারা আসুন। তখন নাকি সে বলেছে যে না আমি ব্যস্ত আছি,
ইলেকশন চলছে, আমার এখানে একটা বিশেষ মানুষ আসবে, সেহেতু আমি ছুটি পাবো না। এটা হয় জব করতে গেলে, এটা মামা শ্বশুরের কোনো দোষ বলবো না। এটা ইলেকশন থাকলে আর কেউ যদি আসে ছুটি ছাটা পাওয়া যায় না, পুজোতে ছুটি ছাটা পাওয়া যায় না। মানে পুলিশের জব তো খুবই খারাপ, মানে যখন মানুষ ব্যস্ত থাকবে তখন তাদের পাওয়া যাবে না। বা পুজো পাল বলো, ইলেকশন বলো, কোনো দাঙ্গা হাঙ্গা হলো তখন বলো, এরা ব্যস্ত হয়ে পড়ে। যাই হোক, মামা শ্বশুর ঠিক কথাই বলেছে। কিন্তু তারপরে বলেছিল যে তোমরা পাঠিয়ে দাও, বডিটাকে পাঠিয়ে দাও। রুম্পা বলেছিল একটা বডি পাঠাতে প্রচুর টাকা খরচ হয়, আমি তো এত টাকা পারবো না দিতে। তো এক কাজ করো, আপনারা কিছুদিন, আমার কিছু আছে দিয়ে আমি পাঠিয়ে দিচ্ছি। তো ওরা নাকি দিতে রাজি হয়েছিল না। তাদের যদি এতই ভালোবাসার সম্পর্ক থাকবে, তাহলে কেন সেই সময় ভাইয়ের এরকম হওয়াতে আসেনি? আর ভাইয়ের এরকম হওয়াতে আসেনি ঠিক আছে, দুদিন পরেও তো মানুষ আসতে পারে যে না, ভাইয়ের বউটা এরকম অবস্থায় আছে, কি কেমন আছো বা কী আছো, না না বলে রীতিমতো টর্চার হচ্ছে যে দাদার ওখানে যাও, ওখানে গিয়ে তুমি ছানবিন করো, দাদার অ্যাক্সিডেন্ট হয়েছে, দাদাকে কেউ মেরে ফেলেছে, হ্যান ত্যান। তাহলে তুমি যখন অতই জানো, তাহলে তোমার ওখানকার, মানে এত দূর কলকাতায় আসতে হবে না, তোমার ওখানকার স্থানীয় পুলিশে তুমি একটা করো, নোটিশ করো যে না, এরকম আমার গ্রামে কলকাতা এরকম বৌদি চলে গেছিলো, বুঝিয়ে সুঝিয়ে নিয়ে চলে গেছিলো, তো এরকম হয়েছে, মারা গেছে, ওরা মেরে ফেলেছে, এরকম একটা বলো। তোমার যদি এতই বুকের পাটা, রুম্পা তো বারবার বলছে, তোমার যদি এতই বুকের পাটা, এখানে আসো, মানে বুকের পাটা বলতে বিশ্বাস, তোমার যদি এতই বিশ্বাস যে আমি মেরে ফেলেছি বা আমি বুঝিয়ে বাঝিয়ে নিয়ে এসেছি, তুমি পুলিশের কাছে যাচ্ছ না কেন? পুলিশের কাছে তো পুলিশ থেকে, আমার প্রশাসন থেকে প্রথম ফোন আসে আমার কাছে, তারাই বডিটাকে নিয়ে গেছে, তারাই হাসপাতালে নিয়ে গেছে, তারাই পোস্টমর্টমে ঢুকিয়েছে, তারাই সব করেছে। তাহলে আমার কাছে তো কিছুই নেই, তাহলে তুমি প্রশাসনের কাছে যাচ্ছ না কেন? আমাকে কেন হুমকি দিচ্ছ? আর দ্বিতীয়ত নাকি বলছে যে যখন মারা গেছে তখন নাকি রুম্পা গাছতলায় শুয়েছিল, মানে হয় না, কানাকাটি করলো, শরীর খারাপ টরীর খারাপ করছিল, হয়তো গাছতলায় শুয়েছিল, তখনও নাকি ফোন করে বলছে তো অ্যাক্সিডেন্টে টাকা পাচ্ছ তো, টাকা নিচ্ছ তো। তখন নাকি রুম্পা মাথায় ওগুলো মানুষের খেলে না, যখন প্রিয় মানুষ চলে যায় না তখন মাথায় ওগুলো খেলে না। রুম্পার তখন মাথায় খেলছিল, ও শুয়ে আছে, আমার শোয়ার সময় হাতটা ধরে শুতো, ও শুয়ে আছে, শোয়ার সময় আমার পাটা ধরে শুতো। মানে রুম্পাকে এতটাই ভালোবাসতো, আমরা প্রতিটা ভিডিওতে দেখেছি যে ভালোবাসতো। এর ভেতরে যদি তোমার সন্দেহ থাকে, তাহলে পরিষ্কার হিসাব হচ্ছে তুমি ওখানে একটা কি ডিজি না কি বলে, পুলিশে প্রশাসনে ভাই আমার মাথাও যায় না, ওই একটা করো, আর না হলে তুমি এখানে করো, এসে তুমি ছানবিন করো। রুম্পার ছানবিন করার দরকার নেই, কারণ পুলিশ সব করেছে, নিয়েও গেছে তুলে, ওখানে রুম্পা ছিল না, রুম্পার কাছে ফোন আসে, তারপরে রুম্পা যায়, আর রুম্পার বাড়িতে কেউ নেই। রুম্পা সেই দিনও বলেছে, আর আজকেও বলল, পরিষ্কার করে বলল, আজ কিছু হলে আমার বাড়িতে কেউ নেই, একটা বেটা ছেলে নেই, আমার কাকা নেই, জ্যাঠা নেই, কেউ নেই, আমার বাবাও একা, আবার আমরা হয়েছি, আমরা দুই বোন, কেউ কিছুই করতে পারবে না। আজ আমার হাজব্যান্ড ছিল বলে বোনের যে সমস্যাটা হয়েছিল সেই সময়টায় বোনকে বাঁচিয়ে নিয়ে এসেছে, কিন্তু আজ আমার পাশে কেউ নেই। একটা মানুষকে মানে দোষ দেওয়ার আগে 10 বার একটু ভাবা দরকার। আর তোমার যদি, আমার কথা হচ্ছে, তোমার যদি কথা থাকে, তুমি ওর কমেন্টে গিয়ে বলছো কেন, ওর চ্যানেলে গিয়ে বলছো কেন? তুমি সোজা থানায় চলে যাও, কারণ ওর চ্যানেলে গিয়ে কিচ্ছু হবে না, লোকে হাসাহাসি করবে, তোমাদের পরিবারটা যেটা ঢাকা আছে সেটা কিন্তু বাইরে চলে আসবে। সেহেতু আরিয়ানের বাবার বাড়ির ফ্যামিলিকে বলছি, সেহেতু তুমি করো, দ্বারস্থ হও, যে এখানে তুমি ন্যায় বিচার পাবে, তোমার যেটা মনের কথা শুনবে, বা কারণ রুম্পা তো প্রশাসনকে কিনে নেয়নি, তোমার ওখানকার প্রশাসনকেও কিনেনি, এখানকার প্রশাসনকেও কিনেনি। আর তোমার একটা মেন্টালিতে মানে করেছে যে রুম্পা প্রশাসনকে কিনে নিয়েছে এখানকার, কিন্তু তোমার ওখানকার প্রশাসনকে তো রুম্পা চেনে না। তোমার সবথেকে বড় কথা মামা আছে, ঠিক আছে, রুম্পার ননদকে বলছি, তোমার সবথেকে বড় কথা মামা আছে, তুমি মামার সাহায্য নাও,
তুমি মামার সাহায্য নিয়ে তুমি কাজ করো। কেন রুম্পা ওখানকার প্রশাসনকে কিনে নেয়নি। তোমার যদি মনে হয় এখানকার প্রশাসনকে কিনে নিয়েছে, প্রশাসন হাতের মুঠোর মোয়া বলো। মেয়েটাকে একটা না উঠতে আর একটা ধাপে খুশে ধরছে, আবার আরেকটা না ধরতে আরেকটা ধাপে খুশে ধরছে। ওকে বাঁচতেই দিচ্ছে না মানুষ, ওকে একটু সুস্থ হতে দিচ্ছে না, সুস্থ হতে দিচ্ছে না। আবার নাকি বলছে চ্যানেলটা বন্ধ করে দাও, তুমি ইউটিউবটাকে বন্ধ করে দাও। কেন বন্ধ করবে? তখন নাকি রুম্পা বলেছে এটা আমার হাজব্যান্ডের স্বপ্ন, এটা আমার হাজব্যান্ড বানিয়ে গেছে, এটা আমার হাজব্যান্ডের একটা স্মৃতি। তখন বলেছে যে স্মৃতি ওর সঙ্গে সঙ্গেই চলে গেছে, তুমি বন্ধ করে দাও। কেন বন্ধ করবে? একটা চ্যানেল দাঁড় করাতে মানে মাথার ঘাম পায়ে পর্যন্ত চলে আসে, আর সেই চ্যানেলটাকে ও নষ্ট করে দিবে? ওর ভিডিও আমরা সবাই দেখতে চাই। ও ছোট ছোট ক্লিপ দিক, ছোট ছোট, যে সারাদিন কি করছে, কিভাবে কাটছে, নিজের মনের কথা বলুক, তার হাজব্যান্ডের সঙ্গে কোথায় ঘুরতে গেছিলো, কিভাবে ঘুরতে গেছিলো। আমরা অনেকেই যেমন ওর ভিডিওগুলো আমরা দেখিনি, সত্যি বলছি দেখিনি, কারণ সত্যি বলতে কোনো লাগে না যে দেখিনি তখন, কারণ আমরা কন্ট্রোভার্সি করি তো, ওর গন্ধ শুকে বেড়ায়। রুম্পার তো ভিডিওটাকে কন্ট্রোভার্সির মধ্যে নিয়ে আসিনি আমরা কোনো দিন, সেহেতু রুম্পার ভিডিওটাকে জাজু করিনি আমরা কোনো দিন। সেহেতু রুম্পা যদি এখন বলে আমরা শুনবো, কারণ এখন শোনার সময় এসেছে যে না, মেয়েটার পাশে আমরাও থাকতে চাই, মেয়েটার অসময়ে আমরাও থাকতে চাই, মেয়েটার পাশে আমরাও থাকতে চাই। কারণ আপন মানুষও কোনো কোনো সময় না হাত ছেড়ে চলে যায়, এতেই বোঝা যায় আপনকে আর পরকে। বুঝতে পেরেছো রুম্পা? তোমার যারা পাশে আছে তাদের হাতটা আঁকড়িয়ে ধরো, আর জীবনে নতুন করে বাঁচো, বাঁচতে শেখো। মানুষকে যত প্রশ্রয় দিবে মানুষ কিন্তু তোমাকে তত ছেঁকে ধরবে। মানুষকে বিশ্বাস করবে না, অন্ধবিশ্বাস কখনো করবে না মানুষকে, আর মানুষকে বলার সুযোগ দিবে না। তো চলো বন্ধুরা, ভিডিওটা এইটুকুই থাকলো। রুম্পা জিনিসটা কিন্তু তুমি খারাপ মনে নিও না বুনু, কারণ তোমার আমি কন্ট্রোভার্সি তোমার আমি চ্যানেলটা করছি না। এর আগেও বলেছি তুমি আমার কন্টেন্ট না, যতগুলো ভিডিও করেছি তোমার আমি বারবার বলেছি তুমি আমার কন্টেন্ট না, তুমি আমার ভালোবাসার মানুষ। সুতরাং তোমাকে আমি কত ভালোবাসি, তোমার পাশে যে মানুষটা বসেছিল লাইভে, তো সেই মানুষটাকে জিজ্ঞাসা করো এই দিদিভাই তোমাকে কী হিসাবে ভালোবাসে। তো চলো বন্ধুরা, আশা করি ভালো লাগবে। টাটা।